12 সেমিস্টার 3 তে আমরা 60 বইটার সলিউশন করছিলাম রায় মার্টিনের, যে এটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার 3। এর আগে আমরা পার্ট নাম্বার 1 এবং পার্ট নাম্বার 2 সেটা আপলোড করে দিয়েছি, এবং সেই সমস্ত কোশ্চেনগুলো করার জন্য যে থিওরি দরকার সেগুলো কিন্তু আমরা করে দিয়েছি। এটা ছিল আমাদের পার্ট নাম্বার 1, এটা ছিল আমাদের পার্ট নাম্বার 2। পার্ট নাম্বার 1 সলিউশনের জন্য এই থিওরিটা আমাদের খুবই প্রয়োজন, এবং পার্ট নাম্বার 2 এর সলিউশনের জন্য, পার্ট নাম্বার 2 আর 3 সলিউশনের জন্য এই থিওরিটা খুবই প্রয়োজন হয়। ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও, তাহলে ওইখান থেকে তোমরা হ্যান্ড রিটেন নোট আর এই যে ক্লাসে যা যা করানো হয় পিডিএফ নোট সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেন আজকে, এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক কি? আচ্ছা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে কি বোঝায়? ই কে বোঝানো হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে? ই সমান আমরা কি জানি, উপরে এফ থাকে আর নিচে কিউ থাকে। সো এফ এর যে একক সেটা হয় নিউটন, আর কিউ মানে হচ্ছে আধান, সো এর একক কি হবে? কুলম। তার মানে এটা বাদ দিয়ে আমি লিখতে পারি নিউটন কুলম ইনভার্স। আর থিওরি যখন পড়েছিলাম সেখানেও বলেছিলাম যে এর আরেকটা একক হয় যেটা হয় ভোল্ট পার মিটার, এটাও হয়, ঠিক আছে? এটাও মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে। সো নিউটন কুলম ইনভার্স অপশন বি তে আছে। নেক্সট কোশ্চেন দেখো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা বের করা খুবই সহজ। ই সমান আমরা জানি এফ বাই কিউ, এফটা হচ্ছে বল, সো বলের মাত্রা হয় আমাদের mL/t-2, আর কিউটা হচ্ছে আধান, আর এই আধানের মাত্রা হচ্ছে আইটি, সো আইটি। এবার এই আই বসাবে না এ বসাবে সেটা একটু অপশন দেখে নেবে, ঠিক আছে? অনেক সময় কি হয় আই এর জায়গায় এ লেখা থাকে, তো সেটা অপশনে দেখে একটু করে নিও। এবার সো এম তো আছে, আচ্ছা এল যেমনকার তেমন আছে, টি এখানে আছে 1, এটা যদি উপরে যায় তাহলে -1, তাহলে t⁻³ আর আই এর মাথায় -1, সো এম এল t⁻³ আই এর মাথায় -1, বি, অপশন বি উত্তর। নেক্সট এটা আসো, এখানে বলা হচ্ছে কোন বিন্দু আধানের ক্ষেত্রে কোন বিন্দু আধান থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এবার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে সূত্র হয় সেটা হয় 1/4πε0, উপরে থাকে একটা কিউ বাই আর স্কোয়ার। আর আমাদের যে বল কুলম্বের বল তার সূত্র হয় 1/4πε0, দুটো আধান থাকে Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে? সো এখানে আমাদের ই এটা সমানুপাতিক হচ্ছে 1/r² এর সাথে, সো অপশন সি কারেক্ট অ্যান্সার। আমাদের 62 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেনটা স্টার মার্ক দিয়ে রেখে দিও। এই কোশ্চেনটা এখানে ই আর আর এর মধ্যে লেখচিত্র, এবার ই আর আর এর মধ্যে যখন আমরা লেখচিত্র অঙ্কন করব আমাদের খুব সিম্পল একটা জিনিস মাথায় রাখতে হবে যে ই আর আর এর মধ্যে সম্পর্ক কি? ব্যস্ত সম্পর্ক ছিল, একটু আগেই করলাম আগের কোশ্চেনটায়, ই সমানুপাতিক 1/r²। এবার ব্যস্ত সম্পর্কে লেখচিত্র সবসময় বি হয়, ঠিক আছে? আর একটা এক্সট্রা একটা জিনিস বলে দিচ্ছি, শোনো, যদি দেখো যে ই আর আর এর মধ্যে লেখচিত্র আঁকতে দিয়েছে, বাট এইদিকে দেয়া আছে ই, ঠিক আছে? আর এইদিকে দেয়া আছে 1/r², তার মানে সেটা মূল বিন্দুগামী হবে, কারণ y = mx টাইপের হচ্ছে। আর এখানে ই আর আর এর মধ্যে লেখচিত্র দিচ্ছে তখন ব্যস্তানুপাতিক, বা e/r² এর লেখচিত্র দিলেও সেটা ব্যস্তানুপাতিকই হতো, ঠিক আছে? আমাদের যেমন পিভি সমান কনস্ট্যান্ট, যেটা আমাদের ক্লাস 11 ছিল, মোটামুটি 11 বা ক্লাস 10 এ পিভি সমান কনস্ট্যান্ট, সে লেখচিত্র কেমন ছিল? পি সমানুপাতিক 1/v এর লেখচিত্র এরকম ছিল, আর পি সমানুপাতিক ভি এর লেখচিত্র এরকম ছিল। কোশ্চেন হলো 63 দাগের কোশ্চেনটা, ঠিক আছে? একটু কনসেপচুয়াল কোশ্চেন, এটা একটু ভালো করে বুঝে করতে হবে, ঠিক আছে? এখানে এক্স আর ওয়াই অক্ষ যেহেতু দিয়ে দিচ্ছে, আমি এদিকে এক্স নিলাম, আচ্ছা, আর এদিকে ওয়াই নিলাম, ঠিক আছে? এবার কি বলছো অঙ্কটা পড়ো। এক্স, ওয়াই বিন্দুতে প্লাস কিউ আধান আছে, মানে প্লাস এক্স অ্যাক্সিসের কোনো একটা জায়গায়, ধরো এই জায়গায় এখানে প্লাস কিউ মানের আধান আছে, এই জায়গাটার পজিশন হচ্ছে x,0। এবার -x,0 বিন্দুতে মাইনাস কিউ আধান আছে, তো ধরলাম এই জায়গাটা এইখানে আছে -কিউ আধান, আর এর স্থানাঙ্ক -x,0। এবার 0,y, সো y আছে পজিটিভ দিকে, সো এই দিকে কোন একটা জায়গায় হবে, সো এই জায়গাটা ধরলাম আমি 0,y হবে। এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করতে চাইনি, বের করতে দেয়নি, আমাদের তড়িৎ ক্ষেত্র ডাইরেকশনটা আমাদের বের করতে হবে। কি করে বের করবো শোনো, তো এই জায়গাতে যেহেতু আমাকে তড়িৎ ক্ষেত্র বের করতে দিয়েছে, এখানে আমরা কি রাখবো? +1 মানের একটা আধানকে রাখবো। সো এই -কিউ আধানটা এই প্লাস মানে আধানটাকে অবশ্যই নিজের দিকে টানবে, আর এই +কিউ আধানটাকে অবশ্যই এই দিক বরাবর ঠেলবে, তাই না? ওকে, সে ওই দিক বরাবর ঠেলবে। এবার কি হবে? তাহলে এদের দুজনার যে রেজাল্টেন্ট সেই বরাবরই থাকবে বল,
তো রেজাল্টেন্ট যাচ্ছে এদিকে, এটা কোন দিক বরাবর, এটা মাইনাস এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে যে কোশ্চেনটা চেয়েছে যে প্লাস এক্স অক্ষ বরাবর না মাইনাস এক্স অক্ষ বরাবর, সো উত্তর আমাদের মাইনাস এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, এরকম করে এই টাইপের কোশ্চেন গুলো হয়। এটা এখন প্লাস এক, এটা কোথায় দিচ্ছে, ওয়াই অক্ষতে হতে পারতো, এটা নিচের দিকে করতে পারতো, এদিকেও থাকতে পারতো, বা এখানে আধান দুটো প্লাস প্লাস বা মাইনাস মাইনাস দিতে পারতো। ঠিক আছে, সেজন্য এটা হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন, এই কোশ্চেন গুলো কনসেপচুয়াল কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। দেখো ই বা এফ সমান, যাই বলো আমি এফই নিচ্ছি, এফ সমান কি হয়, কে কিউ তার স্কোয়ার আর নিচে আর স্কোয়ার, এটা হয়। অথবা আমরা এটাও লিখি কে সমান 1/4 পাই এপসাইলন নট, ওপরে কিউ স্কোয়ার নিচে আর স্কোয়ার, যদি আধান দুটোর মান সেম থাকে। এই কেটাকে কি বলা হয়, এই কেটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, এই কেটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, আর এই যে এপসাইলন নট যেটা আছে, এপসাইলন নট এটা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বলা হয় এটাকে। ঠিক আছে, আর একটা হচ্ছে শুধু এপসাইলন থাকে, এটা যেমন এপসাইলন নট আছে, একটা শুধু এপসাইলন থাকে, সেটা কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা হতে পারে। তো এখানে আমাকে দেখো কি বলেছে যে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তো এই এপসাইলন নটের জায়গায় তখন কি হয় 1/4 পাই এপসাইলন বসাই আমরা, আর ওপরে আমাদের কিউ স্কোয়ার থাকে, নিচে আর স্কোয়ার থাকে। আমাদের এই এপসাইলন নটের মাত্রাটা এপসাইলনের মাত্রাটা জানতে চেয়েছে, 1/4 পাই এখানে কনস্ট্যান্ট। সো এপসাইলনকে আমরা বাঁদিকে নিয়ে যাব, আর উপরে তাহলে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে উপরে থাকছে আমাদের কিউ স্কোয়ার, আর নিচেই আমাদের থাকছে এফ আর স্কোয়ার। এপসাইলন 4 পাইটা আমাদের কনস্ট্যান্ট। সো কিউ স্কোয়ার মানে এখানে আমরা আই স্কোয়ার দিতে পারি, আর একটা টি স্কোয়ার দিতে পারি, আর এফ এর জায়গায় এম এল টি মাইনাস 2 এটা দিতে পারি। নেক্সট যেটা আর স্কোয়ার আছে, আর স্কোয়ারের জায়গায় আমরা এল স্কোয়ার দিতে পারি। নেক্সট এবার আমরা জাস্ট ছোট্ট পায়ে একটু ওপর নিচে করে নিলে হয়ে যাবে। তাহলে এমটা যদি ওপরে যায়, সো এম মাইনাস 1, তারপরে আমি এল নেবো, এল এখানে 2 আছে আর এর মাথায় একটা 1 আছে, তো 2 আর 1 3, যদি ওপরে যায় তাহলে -3, আর এখানে কত আছে টি টু দি পাওয়ার -2, এটা যদি ওপরে যায় সো পজিটিভ আকারে যাবে, সো সেখানে হবে টি এর উপরে স্কোয়ার, আর আই যেমন আছে তেমনই থেকে যাবে। তো আমাদের উত্তরটা এখানে, আর এখানে বি অপশন নিচে দেখো এম ইনভার্স এল টু দি পাওয়ার -3 টি স্কোয়ার আই টু দি পাওয়ার 2 মানে আই স্কোয়ার। সো এখানে 64 দাগের কোশ্চেনটা হলো। নেক্সট 65 এর কোশ্চেনটা বলা হচ্ছে একটা বর্গক্ষেত্র আছে। ঠিক আছে, সো আমরা এখানে একটা বর্গক্ষেত্রকে নিয়ে নিলাম। এই বর্গক্ষেত্রের 4টে কৌণিক বিন্দুতে কিউ কিউ করে আধান আছে, সব কটাতে কিউ কিউ করে আধান আছে। এবার পরিমাণ আধান থাকলে তার কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে বলেছে। সো কর্ণদ্বয়ের ছেদ বিন্দু মানে এই দিকটা একটা কর্ণ আর এই দিকটা একটা কর্ণ, সো এদের ছেদ বিন্দু মানে আমাকে এই পজিশনটায় বের করতে বলেছে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। সো এই বিন্দুতে আমি কি করব, +1 মানের একটা আধানকে রাখবো। আধানকে রাখলে কি হবে, এইখানে সব জায়গাতেই তো প্লাস আধান, সো এই প্লাস কিউ আধানটা একে কি করবে, এইদিকে ঠেলবে। ঠিক আছে, আর এই প্লাস কিউ আধানটা এই +1 মানের আধানকে এইদিকে ঠেলবে, এবং এরা দুজনা পরস্পর সমান হবে কারণ আধানের মান সমান আছে। সেম এটা এইদিকে ঠেলবে মানে এই আধানটা, আর এই কিউ মানের আধানটা একে উল্টো দিকে ঠেলবে। শেষে কি হবে যে এইখানে টোটাল যে ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা বের করতে দিয়েছে, সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কি হবে, শূন্য হয়ে যায় এই জায়গায়। ঠিক আছে, এই জায়গার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা শূন্য হয়ে যায়, কারণ নেট ফোর্স আমাদের শূন্য হয়ে যায়। আর আমরা জানি যে ই সমান এফ বাই কিউ হয়, যদি এফই শূন্য হয়ে যায় তাহলে এফই যদি শূন্য হয়ে যায় তাহলে এফ বাই কিউ সমান কি হয়ে যাবে, শূন্য। সো এটা হচ্ছে আমাদের শূন্য অ্যান্সার। 66 দাগের কোশ্চেন, কোন ক্ষেত্রে শক্তি দিক নির্দেশ, এটা আমাদের বলার কিছু নেই, এটা জাস্ট একটা থিওরি যেটা তড়িৎ ক্ষেত্র হবে। আচ্ছা নেক্সট, নিম্নলিখিত কোন ক্ষেত্রে স্বর্ণপথ, আমি যখন স্বর্ণপথ করেছিলাম তখন আমি কিন্তু বলেছিলাম যে তড়িতাহিত কিনা এটা জানা যাবে, ওর আকার কিনা জানা যাবে, ঠিক আছে, ওর মধ্যে আধান আছে কিনা জানা যাবে। তো এখানে সবকটা অপশনই আছে, তো অপশন ডি আমাদের ডাইরেক্ট অ্যান্সার হবে এখানে। নেক্সট, এই কোশ্চেনটা আমরা যখন গাউসের উপপাদ্য পড়বো তখন আমরা এই কোশ্চেনটা করব, এটা তড়িৎ ফ্লাক্সের সাথে জড়িত আছে। গাউসের উপপাদ্য যখন করব তখন এই কোশ্চেনটা আমরা করব। বলা হচ্ছে কিউ আধানযুক্ত একটি তৈলবিন্দুর ভর এম। ঠিক আছে,
কত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের তড়িৎ ক্ষেত্র ওই তৈলবিন্দুটিকে সাম্যাবস্থায় থাকবে। সো একটা তৈলবিন্দু আছে ধরো এই জায়গায়, এর আধানটা ধরো কিউ, ঠিক আছে। এইবার সো এই দিকে অবশ্যই তার এমজি কাজ করবে নিচের দিকে। আর আর এখানে বলেছে কত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে। এবার একটা শোনো, একে তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে প্রয়োগ করব আগে এটা বলো। এ আছে পজিটিভ, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই দিকে প্রয়োগ করতে হয় আমাদের, ওপর দিক থেকে, মানে নিচে থেকে ওপরের দিকে, নিচে থেকে ওপরের দিকে, নিচে থেকে ওপরের দিকে। কারণ কি হচ্ছে, যেদিকে তড়িৎ কি হয়, যেদিকে ই সমান কি হয় এফ বাই কিউ, তাহলে ই যেদিকে এফ ও সেদিকে। সো ই যদি ওপরের দিকে হয় তাহলে এফ ও ওপরের দিকে লাগবে, এফ সমান কি হয় কিউ ই। তো এই কিউ ইটা আর এই এম জিটাকে পরস্পর সমান হতে হবে। যদি এই জায়গায় ইলেকট্রন থাকতো না, এই জায়গায় যদি ইলেকট্রন থাকতো তাহলে এই কিউ ইটা ওই দিকে না গিয়ে নিচের দিকে চলে আসতো, ঠিক আছে। নেগেটিভ চার্জের ক্ষেত্রে উল্টো দিকে লাগে, এটা মাথায় রেখো। সো কিউ ইটা আমাদের এমজির সাথে সমান হয়ে যাবে যদি একে সাম্যাবস্থায় রাখতে চাই। এবার ই এর মান বের করতে বলেছে। সো ই সমান আমাদের এখানে হচ্ছে এমজি বাই কিউ। সো এমজি বাই কিউ অপশন সি তে আছে, ওটা আমাদের অ্যান্সার। কি বললাম, যে এখানে একটা তৈলবিন্দু আছে ধরো হাওয়াতেই সেটা ঝুলছে, একে যদি আমাদের সাম্যাবস্থায় রাখতে চাই তাহলে উপরের দিকে আমাকে ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করতে হবে, নিচের দিকে ইলেকট্রিক ফিল্ড মানে নিচে থেকে উপরের দিকে ইলেকট্রিক ফিল্ডটা প্রয়োগ করতে হবে যাতে বলটা উপরের দিকে লাগে। এ দেখো ওই কোশ্চেনটাই কিন্তু এইখানে দিয়ে দিচ্ছি, দেখো মাইনাস ই ইলেকট্রিক ফিল্ড মানে ইলেকট্রনের আধান। তাহলে এইবার কি করব, এইখানে ধরো ইলেকট্রনটা আছে, নিচের দিকে এমজি লাগছে, ঠিক আছে, নিচের দিকে এমজি লাগছে। এবার আগের বারে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে দিয়েছিলাম, নিচে থেকে উপরের দিকে, নিচে থেকে উপরের দিকে দেওয়ার ফলে আমাদের বল লেগেছিল এই দিকে। তখন মাথায় রেখো এখানে কিউ যেটা ছিল সেটা পজিটিভ ছিল, দেখো এখানে কিউটা কিন্তু পজিটিভ, কিন্তু এই জায়গায় কিউ কিন্তু নেগেটিভ আছে। সো এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড ওরা পরিষ্কার করে যেহেতু বলে দেয়নি এবং সাম্যাবস্থার কথা বলছে, সেজন্য এই ইলেকট্রিক ফিল্ড আমাদের এই যে ইলেকট্রিক ফিল্ড যেটা আমি এঁকেছি, এই ইলেকট্রিক ফিল্ডটা এই দিকে হবে না, ইলেকট্রিক ফিল্ড থাকবে নিচের দিকে, মানে ওপর থেকে নিচের দিকে এবার ইলেকট্রিক ফিল্ড থাকবে। সো ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে কিন্তু আমাদের এক্ষেত্রে কি লাগবে, বলটা লাগবে। সো ওপরের দিকে লাগবে কিউ ইন্টু ই। সো এক্ষেত্রেও কিউ ই সমান এমজি, ঠিক আছে। সো আমাদের কি বের করতে বলেছে, এখানে যেটা বের করতে বলেছে এই অবস্থায় ই এর মান। তো এখানে যেটা আমাদের কিউটা হবে এই ই আর এটা, সো ই ইন্টু ই সমান এমজি। আমাদের ই বের করতে বলেছে, সেটা সমান হবে এমজি বাই ই। সো এমজি বাই ই কোনটা অ্যান্সার আছে, অপশন এ, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝা গেল, যেহেতু সাম্যাবস্থায় বলেছে এবং কোশ্চেনে কিন্তু এটা কোথাও বলে দেয়নি যে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, শুধু বলেছে ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত যার আধান এত ভর এত। ই এর মান এমনই যে ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্রের জন্য ইলেকট্রনের ওজনের সমান। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা যদি সমান হয় মানে সাম্যাবস্থার কথা বলা হয়েছে ইনডাইরেক্ট ভাবে, তাহলে অবশ্যই এই দুটোকে এরকম ডাইরেকশনে হতে হবে। তার সাথে আমাদের ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টটাও লাগবে, যে ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনের জন্য কোন দিকে বল প্রয়োগ করে, নেগেটিভ আধানের ক্ষেত্রে কোন দিকে বল প্রয়োগ করে, পজিটিভ আধানের জন্য কোন দিকে বল প্রয়োগ করে, এই কনসেপ্টটা এখানে আমাদের লাগবে। নেক্সট, এটা কি বলছে, দুটো অসীম সমান্তরাল ধাতব সমতলের ওপর বৈদ্যুতিক আধান রয়েছে। আচ্ছা, দুটি ক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্ব সমান কিন্তু বিপরীতমুখী। দুটো প্লেট আমি এখানে নেব, ঠিক আছে, এইটা একটা প্লেট নিলাম, আচ্ছা, আর এইটা আমি আরেকটা প্লেট নিলাম। সো দুটো প্লেট আমি নিলাম। এবার এটাতে ধরো প্লাস সিগমা আধান আছে, এটাতে মাইনাস সিগমা আধান আছে। কি বললাম, সিগমা তো আছে দুটোই, সেজন্যই বলছে সমান, কিন্তু বিপরীত ধ্বনির জন্য একটাতে প্লাস একটাতে মাইনাস। সো এইটাতে আমাদের আধান হচ্ছে প্লাস সিগমা আর এটাতে আমাদের আধান হচ্ছে মাইনাস সিগমা। এবার ইলেকট্রিক ফিল্ড প্লাস থেকে কি হয় বেরোয়, ইলেকট্রিক ফিল্ড আমরা ওয়ান শটে করিয়েছিলাম, প্লাস আধান থেকে ইলেকট্রিক ফিল্ড চারিদিকে ছড়িয়ে যায়, আর মাইনাস আধানের ক্ষেত্রে চারিদিক থেকে ইলেকট্রিক ফিল্ড কিন্তু চলে আসে, মানে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে, ভেতরের দিকে মুখ করা থাকে, আর প্লাস আধান থেকে বাইরের দিকে মুখ করা থাকে। এবার বলেছে স্বল্প দূরত্বে অবস্থিত পাত দুটির মধ্যে বায়ু বিদ্যমান রয়েছে। নেক্সট বলা হচ্ছে পাত দুটির মধ্যবর্তী অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের মান। এই জায়গায় তড়িৎ ক্ষেত্রের মান তোমাকে জানতে চেয়েছে, কি করবে। সো প্লাস আধান থেকে
কি হয়, বাইরের দিকে ইলেকট্রিক ফিল্ড যায় প্লাস আধান থেকে, এইটাও বাইরের দিকে ইলেকট্রিক ফিল্ড, এটার ক্ষেত্র বাইরের দিকে ইলেকট্রিক ফিল্ড, এবং এই ইলেকট্রিক ফিল্ডটাকে আমি দিলাম E1। আর যে মাইনাস আধানটা সেখান থেকে কি হয়, ভেতরের দিকে প্রবেশ করে, তো সেই দিকে এদিকে ভেতরের দিকে প্রবেশ করবে, এইদিকে ভেতরের দিকে প্রবেশ করবে, এইদিকে ভেতরের দিকে প্রবেশ করবে, এবং উল্টো দিকেও করলে সেটাও ভেতরের দিকে প্রবেশ করবে। এটা হচ্ছে আমাদের E2, ঠিক আছে। এবার এই জায়গার তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড যোগ হবে না বিয়োগ হবে? এবার ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর রাশি, সিম্পল, তাহলে তাদের যোগ হবে, তাহলে E সমান E1 প্লাস E2। এবার একটা পাত, একটা এরকম সমান্তরাল পাতের জন্য ইলেকট্রিক ফিল্ড হয়, এটা জেনে রেখে দিও যে ইলেকট্রিক ফিল্ড যদি সমান্তরালের জন্য হয়, একটার জন্য সেটা হয় সিগমা বাই 2 এপসাইলন হয়। এবার এখানে তাহলে দুটো আছে, তাহলে এটার ক্ষেত্রে সিগমা বাই 2 এপসাইলন প্লাস সিগমা বাই 2 এপসাইলন, তাহলে নিচে যেটা আসবে সেটা আসবে সিগমা বাই এপসাইলন। কথা বুঝতে পেরেছো, সিগমা বাই এপসাইলনটা আসবে। এবার ডাইরেকশনও জানতে চেয়েছি, এবার ডাইরেকশন কোন দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে, দুটোই কোন দিকে যাচ্ছে, প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে অপশন এ দেখো, সিগমা বাই এপসাইলন মাইনাস আধান বিশিষ্ট তলের অভিমুখে, অবশ্যই মাইনাস আধান বিশিষ্ট তলের অভিমুখে, অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার কোশ্চেন। আচ্ছা, এরপরে আমরা কি করব, এরপরে যতগুলো কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেনগুলো করার জন্য আমাদের তড়িৎ বলরেখা সম্পর্কে জানতে হবে, আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দুটো জাস্ট কনসেপ্ট আমাদের লাগবে, ঠিক আছে। এগুলো আমরা সেপারেটলি ওয়ান শট ভিডিওতে দেবো, বাট যেহেতু পরপর কোশ্চেনগুলো করাচ্ছি এবং কোশ্চেনগুলো করাতে গিয়ে ওই কোশ্চেনগুলো আসছে যার থিওরিটা আমাদের প্রয়োজন হবে, সেজন্য আমি এখানে জাস্ট বলে দিচ্ছি, ওইটুকু জাস্ট মনে রেখে দিও। এটা একটা গোলক, ঠিক আছে, গোলকটার ব্যাসার্ধ হচ্ছে আর, এই গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে এই পি বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, ঠিক আছে। এটা পরীক্ষা এরকম লেখা থাকে, গোলীয় খোলকের বহিস্থ বিন্দুতে, এটা হচ্ছে খোলক, এর বহিস্থ বিন্দুতে হচ্ছে একটা জায়গায় পি বিন্দু যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা হয় কিউ বাই আর স্কোয়ার। আরটা কি, ও থেকে আরেক দূরত্ব, ও থেকে পি এর দূরত্ব। এইটাই আর একটু যদি মডিফাইড করা হয় যে এবার গোলীয় খোলকের বহির্পৃষ্ঠে না, পৃষ্ঠতে যদি আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে দেয়, তখন থাকে সিগমা বাই এপসাইলন নট, এটা আসে, ঠিক আছে, এটা মাথায় রেখে দিও। আর এই গোলকের জন্য আমাদের তলমাত্রিক ঘনত্ব কিউ বাই 4 পাই আর স্কোয়ার হয়, মানে কিউ বাই এ হয়, সেখান থেকে 4 পাই আর স্কোয়ার আসে, তো সেখান থেকে সিগমা বাই এপসাইলন নট এই কোশ্চেনটা এসছে। এবার তড়িৎ বলরেখা সম্পর্কে আমরা একটু জানবো, ঠিক আছে। তড়িৎ বলরেখা জানার আগে দেখো, যদি কোনো সুষম তড়িৎ ক্ষেত্র মানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আর নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এইটার ব্যাপারে আমরা জানবো। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে ধরো এইটা একটা ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, আমি এখানে একটা পয়েন্ট নিলাম এবং এই পয়েন্টে আমি একটা দাড়ি টানলাম, মানে ইলেকট্রিক ফিল্ডের দিকে মুখ করে একটা তীর চিহ্ন আনলাম বা স্পর্শক টানলাম, স্পর্শক, ঠিক আছে, বা অভিমুখ টানা হলো। অভিমুখটা দেখো কোনো চেঞ্জ হচ্ছে কি, অভিমুখের কোনো চেঞ্জ হচ্ছে না, অভিমুখ কিন্তু চেঞ্জ হয়নি, অভিমুখটা একই আছে। এবার যদি এইরকম কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে, তো এই জায়গাটায় যদি আমি স্পর্শক টানি তাহলে সেটা যাচ্ছে এই দিক বরাবর, এবং এই জায়গায় যদি ইলেকট্রিক ফিল্ড এই জায়গাটা ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ জানতে চাইছি, সেটা যাচ্ছে এই দিক বরাবর। তার মানে এক কথায় এই জায়গায় দেখো অভিমুখটা চেঞ্জ হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের, তাহলে এইগুলোকে বলা হয় অসম ইলেকট্রিক ফিল্ড বা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, আর এগুলোকে বলা হয় সুষম ইলেকট্রিক ফিল্ড। সুষম তড়িৎ ক্ষেত্র সবসময় এরকম সমান্তরাল থাকবে, ঠিক আছে, এদের যে অভিমুখ দেখো এই অভিমুখগুলো সমান্তরাল। আর এই যেটা নন ইউনিফর্ম বা অসম ইলেকট্রিক ফিল্ড, যেটা তাদের যে অভিমুখটা আছে, অভিমুখটা দেখো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এবার আমি আসছি তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা কি, এটা তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, এই যে কার্ভটা এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের ওপরে আমি একটা বিন্দু নিয়েছি, ধরো এই জায়গাটায় আমি একটা বিন্দু নিয়েছি, এটা হচ্ছে আমাদের পি বিন্দু। এই পি বিন্দুতে আমি একটা স্পর্শক অঙ্কন করেছি। এই যে স্পর্শকটা অঙ্কন করেছি, এই স্পর্শকটা কি নির্দেশ করে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। কি বললাম, এই যে স্পর্শকটা এঁকেছি বা এই যে স্পর্শকটা এঁকেছি, এই স্পর্শকটা কি নির্দেশ করে, অভিমুখ নির্দেশ করে। এই যে স্পর্শকটাকে এঁকেছি এটা কি বলরেখা বলা হয়, ঠিক আছে। এর ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, মানে আমরা টাচ করব অনুভব করতে পারবো সেরকম না, এটা জাস্ট একটা কাল্পনিক রেখা, ঠিক আছে, এটা একটা জাস্ট কাল্পনিক রেখা। এটা দিয়ে কি জানা যায়, তড়িৎ বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ আমরা জানতে পারি। এইটুকু জেনে রেখে দিও যে তড়িৎ ক্ষেত্রের ওপর কোন একটা বিন্দুতে আমরা যদি স্পর্শক টানি, তাহলে ও কি দেখায়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ দেখায়। ওই যে স্পর্শকটা আমরা টানলাম, ঠিক আছে, সেটাকে আমরা তড়িৎ বলরেখা বলবো বা ফোর্স লাইনও বলা হয় এটাকে।
এবার এর কিছু ধর্ম আছে, এই ধর্মের ওপরেই কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসে এবং খুবই ভাইটাল প্রত্যেকটা ধর্ম। প্রথম ধর্ম দেখো কি বলছে, বলা হচ্ছে ধনাত্মক আধান থেকে শুরু আর ঋণাত্মক আধানের শেষ। মানে এইখানে হচ্ছে একটা পজিটিভ আধান, এটা হচ্ছে একটা নেগেটিভ আধান, ঠিক আছে। আর তার মানে এই জায়গা থেকে যাবে আর এইখানে গিয়ে শেষ হবে, প্লাস থেকে বেরোয় আর মাইনাসে গিয়ে শেষ হয়, প্লাস থেকে বেরোয় আর মাইনাসে গিয়ে শেষ হয়, প্লাস থেকে এরকম করে বেরোয়, ঠিক আছে। আর মাইনাসের ক্ষেত্রে কি হয়, মাইনাসের দিকে প্রবেশ করে, যেমন আমাদের ইলেকট্রিক ফিল্ড ছিল, প্লাস থেকে বেরোবে আর মাইনাসে গিয়ে প্রবেশ করবে। 2 নম্বর, দুটি বলরেখা কখনো একে অপরকে ছেদ করে না। মানে এরকম ধরে একটা বলরেখা আছে, ঠিক আছে, আর একটা বলরেখা ধরো এরকম আছে, তো এই বিন্দুতে এই দিক বরাবর একটা স্পর্শক টানা যায়, আবার এই দিক বরাবর একটা স্পর্শক টানা যায়, দুটো স্পর্শক টানা যায়, মানে একই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দুটো অভিমুখ হয়ে যাচ্ছে, সেজন্য কি হয়, একে অপরকে ছেদ করে না। এটা 2 নম্বর। 3 নম্বর, ঘনত্ব বাড়লে তড়িৎ প্রাবল্যের মানও বাড়ে। এটা কি, যেমন ধরো এই জায়গায় একটা, দুটো, তিনটে বলরেখা যাচ্ছে, ঠিক আছে, আর একটা জায়গায় এরকম দুটো বলরেখা যাচ্ছে। এবার এইখানে আমি যে একটা সার্কেল নিই, এই সার্কেলটার ভেতরে কতগুলো বলরেখা আছে, 3টে। এই সার্কেলটার ভেতরে কতগুলো বলরেখা আছে, 2টো। তার মানে এর যে ইলেকট্রিক ফিল্ড সেটা বেশি হবে E2 এর থেকে। এটা ধরো E2, ঠিক আছে, এর ইলেকট্রিক ফিল্ডের মান বেশি হবে। তো এটা এখানে বলছে ঘনত্ব বাড়লে তড়িৎ প্রাবল্যের মানও বাড়ে। বলরেখার সংখ্যা আধানের মানের সাথে সমানুপাতিক হয়। মানে এইখানে কিউ একটা আধান আছে, পজিটিভ কিউ আধান। ধরো এখান থেকে আমাদের 4টে বলরেখা বেরোচ্ছে, একটা, দুটো, তিনটে, 4টে। তাহলে 2Q আধান থেকে 8খানা বলরেখা বেরোবে, 1 2 3 4 5 6 7 8, 8টা বেরোবে। এটা হচ্ছে এই কথাটা যে বলরেখা আধানের মানের সাথে সমানুপাতিক হয়। নেক্সট, বলরেখা বদ্ধ লুপ গঠন করে না। মানে এইখানে একটা প্লাস আধান আছে, এখানে একটা মাইনাস আধান আছে, আমরা জানি প্লাস থেকে বেরোবে মাইনাসে গিয়ে শেষ হবে, প্লাস থেকে যাবে মাইনাসে গিয়ে শেষ হবে। যদি এরকম হয়ে যায় যে প্লাস থেকে বেরিয়ে আবার প্লাসেই প্রবেশ করছে, ঠিক আছে, প্লাস থেকে বেরিয়ে প্লাসে প্রবেশ করছে, এটাও হবে না। বা মাইনাসের ভেতরে প্রবেশ করছে যে মাইনাস থেকেই বেরিয়ে যাচ্ছে আবার, ঠিক আছে, সো এটাও হবে না। বা এরকম অনেক সময় ছবিতে থাকে এরকম ক্লোজ লুপ, কিন্তু বলরেখাতে হবে না, ক্লোজ লুপ কখনোই হয় না, বদ্ধ লুপ হয় না। পরিবাহীর পৃষ্ঠতলের সঙ্গে বলরেখা সর্বদা লম্ব হয়। এটা মানে একটু বুঝে নাও। ধরো এটা একটা পরিবাহী, ঠিক আছে, এটা একটা পরিবাহী, তো এর মধ্যে বলরেখা এরকম গিয়ে টাচ করবে 90 ডিগ্রিতে, ঠিক আছে, এরকম গিয়ে 90 ডিগ্রিতে টাচ করবে, 90 ডিগ্রি টাচ করে 90 ডিগ্রিতেই বেরোবে বলরেখা, ঠিক আছে। এটা একটা। আর হচ্ছে লাস্ট হচ্ছে বলরেখা শুরু ও শেষ কখনো একই পরিবাহিত হয় না, যেটা আমাদের এখানে আধানের ক্ষেত্রে বললাম এই জায়গাটাতে, যে এরকম করে একই যে জায়গাতে শুরু হয় আবার সেই জায়গাতে এসে শেষ হয় না, এটা বদ্ধ লুপের কথাটাই বলছে। তো এই গেল আমাদের বলরেখার সম্পর্কে এই কটা জিনিসই আমাদের লাগবে, যে বলরেখা প্লাস থেকে শুরু হয় মাইনাসে শেষ হয়, আর প্লাস থেকে এরকম করে বেরোয় আর মাইনাসে প্রবেশ করে। আর যেখানে ঘনত্ব বাড়ে সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর মানও বাড়ে। বলরেখার সংখ্যা আধানের মানের সাথে সমানুপাতিক, বদ্ধ লুপ গঠন করে না, পৃষ্ঠতলের সাথে বলরেখা লম্ব হয়, আর বলরেখা শুরু ও শেষ কখনো একই পরিবাহিত হয় না। আর একটা ছোট্ট পারা কনসেপ্ট লাগবে, বলরেখার সংখ্যা নির্ণয়ের সূত্রটা আমাদের লাগবে। এটা হচ্ছে ফাইটাকে হচ্ছে বলরেখার সংখ্যা, সেটা হচ্ছে Q/ε, ঠিক আছে, সেখান থেকে Q/ε0 ইন্টু K আসে। এবার দেখবে কোশ্চেন এটা সিজিএস পদ্ধতিতে দিয়ে আছে না এসআই পদ্ধতিতে দিয়ে আছে, ঠিক আছে। যদি এখানে সিজিএস পদ্ধতিতে থাকে তখন এর মান 1 হয়ে যাবে, আর যদি এসআই পদ্ধতিতে থাকে তখন এর মানটা আমরা বসাবো, ঠিক আছে। তো ওর কোশ্চেন একটা দুটো কোশ্চেন আমরা করব, তারপরে তোমরা বুঝতে পারবে। দেখো প্রথম কোশ্চেন যেটা আমাদের বলেছে, ঠিক আছে, যে বায়ু মাধ্যমে রক্ষিত কোনো আহিত পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, তাহলে নিকটতম বিন্দুতে তড়িৎ প্রাবল্য, যেটা আমরা এইখানে যেটা করলাম, এই যেটা করলাম খোলকের পৃষ্ঠে σ/ε, এটাই আমাদের জানতে চেয়েছে, σ/ε। তো σ/ε0 এটা আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধান। সো ধনাত্মক আধান কি হয়, এটা পজিটিভ। ধনাত্মক আধান থেকে বলরেখা কি হয়, বাইরের দিকে বেরোয় সবসময়, ধনাত্মক আধান থেকে বলরেখা বাইরের দিকে বেরোয়। তো অপশন সি বলছে লম্বভাবে বহির্মুখী। সুষম তড়িৎ ক্ষেত্রের বলরেখা, এটা সমান্তরাল হয়, একটু আগে বললাম এরা সবসময় কি হয়, সমান্তরাল হবে। সুষম তড়িৎ ক্ষেত্রের যে বলরেখা সেগুলো পরস্পর সমান্তরাল হয়।
নেক্সট কোশ্চেন, এই ঋণাত্মক আধান থেকে কি হয়? ঋণাত্মক আধানে ভেতরের দিকে প্রবেশ করে, বলরেখা সবসময় ভেতরের দিকে প্রবেশ করে, অল টাইম ভেতরের দিকে প্রবেশ করে, ঠিক আছে? যে অন্তর্মুখী আছে, অন্তর্মুখী হবে। এই দুটো আধান কিরকম সেটা আমাকে জানতে হবে। এখানে দেখো Q1 যে আধানটা আছে, Q1 আধানটার দিকে ভেতরে প্রবেশ করছে আর Q2 আধানটা তো ভেতরে প্রবেশ করছে, তার মানে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ। Q1 এর দিকে ভেতরে প্রবেশ করছে, Q2 ও ভেতরের দিকে প্রবেশ করছে, তাহলে Q1 উভয়ই হচ্ছে ঋণাত্মক। দেখা যাক এখানে ওই যে একটি নিরেট ধাতব গোলকে সুষম তড়িৎক্ষেত্রে রাখা আছে, বলরেখাগুলি কোন পথ অনুসরণ করে? কি বললাম? লম্বভাবে অনুসরণ করবে, লম্বভাবে। তাহলে এইটা তো লম্বভাবে নয়, আর এর ভেতরের দিকে কোনোদিনও পরিবাহীর ভেতরের দিকে কি কখনো বলরেখা থাকবে? পড়লাম তো পরিবাহীর ভেতরে কোনো বলরেখা থাকবে না, আর এটা লম্ব না, এইটা হচ্ছে আমাদের লম্ব। সো অপশন যেটাতে 4 আছে মানে অপশন ডি আমাদের অ্যান্সার। ভেতরে কোনো থাকবে না, 90 ডিগ্রিতে থাকবে, তো এটা 90 ডিগ্রিতে নাই, আর এরা দুজনা পরিবাহীর ভেতরে কিন্তু আমাদের বলরেখা এঁকে দিয়েছে, যেটা হয় না। তাহলে 90 ডিগ্রিতে যেটা আছে 4 নম্বর সেটাই হবে। নেক্সট, আচ্ছা এই কোশ্চেনটাও আমরা কি করবো? ফ্লাক্স যখন পড়বো তখন আমরা পড়বো, মানে ফ্লাক্স যখন আমরা পড়বো গাউসের উপপাদ্য, তখন এই কোশ্চেনটা আমরা পড়বো। নেক্সট কোশ্চেন দেখো 79 হচ্ছে 8.85 কুলম, মানে এসআই পদ্ধতিতে দিয়েছে। তড়িৎ আধান একটি মাধ্যমে রাখা আছে যার পরাবৈদ্যুতিক ধ্রুবক 10 বলা হয়েছে নির্গত বলরেখার সংখ্যা। তাহলে বলরেখার সংখ্যা সেটা সমান কিউ এপসাইলন নট ইন্টু কে, এটা হয়। এপসাইলন নটের মাত্রা, এপসাইলন নট যেটা আছে, সরি এপসাইলন এখন কিউ হবে, সেখানে হচ্ছে আমাদের কিউ, কিউর মান হচ্ছে 8.85, সো 8.85 দিলাম। আর এপসাইলন নটের মাত্রা হচ্ছে 8.85 ইন্টু 10⁻⁻12, ঠিক আছে? এখানে দেখো এক্ষুনি কিন্তু আমরা সেই জিনিসগুলো সব করেছি, যে এদের মাত্রা একক কি হবে না হবে সব বিস্তারিত কিন্তু করেছি। 8.85 10⁻12, সেইখানে আমরা সেটাই বসাবো, 8.85 10⁻12 ইন্টু কে, কে এর মান কত দিচ্ছে? 10, সো কে এর মান দিচ্ছে 10। 8.85 আর 8.85 যদি কেটে যায়, এখানে আসছে 1/10⁻11, এটাকে যদি ওপরে নিয়ে যায় তাহলে এটা হয়ে যাবে 10⁻11 পজিটিভ। তাহলে অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। গেল আমাদের মোটামুটি 58 59 থেকে আমাদের 79 অবধি সব কটা কোশ্চেন, ঠিক আছে? 59 থেকে আমরা এখানে করলাম 79 অবধি সব কটা কোশ্চেন। এই কোশ্চেনের যে পিডিএফ, সলিউশনের পিডিএফ আমরা টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নিও। আর থিওরিটার জন্য কিন্তু আমরা আলাদাভাবে ওয়ান শট আমরা দেবো, ঠিক আছে? আর যারা যারা আমাদের এই সমস্ত ভিডিওগুলো দেখোনি, ওয়ান শটের ভিডিও আমাদের কুলম্বের সূত্রের ওপর, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলীর ওপর খুব ডিটেলস পড়ানো আছে এখানে। আমাদের তড়িৎ ক্ষেত্রের উপরে ওয়ান শট একদম যেই অ্যাডভান্স অবধি পড়ে দিয়েছে এটাতে আমি, ঠিক আছে? এটাতে স্থির তড়িতের দুটো পার্ট আমরা করেছি, 1 থেকে 34, 35 থেকে 58, এবার 59 থেকে 79 অবধি করে দিলাম, ঠিক আছে? সো এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই একবার করে প্র্যাকটিস তোমরা করে রেখো, আর টেলিগ্রামে কিন্তু জয়েন হতে ভুলো না।